ট্যাংরার দে পরিবারে তিনজনকে খুনে আজই কি প্রথম গ্রেফতারি? পুলিশ সূত্রে খবর, আজই গ্রেফতার করা হতে পারে বড় ভাই প্রণয়কে। আজ বেসরকারি হাসপাতাল, বাইপাসের ধারে যে বেসরকারি হাসপাতালে তারা ভর্তি ছিলেন, সেখান থেকে ছাড়া হতে পারে বড় ভাই প্রণয় দেকে। তাদের শারীরিক অবস্থা কি রকম, ঠিক কি জানতে পারা যাচ্ছে জানবো। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, একদমই শানিক, যেরকমটা তুমি জানালে যে গ্রেপ্তার হতে পারেন আজই, কারণ খুনের মামলা দায়ের করা হয়েছে। আমরা জানি প্রথমে আত্মহত্যার যে ঘটনার কথা বলা হচ্ছিল, তার পাশাপাশি নানান মিসিং লিঙ্ক ছিল, আর সেইগুলোই জিজ্ঞাসাবাদ এবং তথ্য প্রমাণের সাপেক্ষে শেষ পর্যন্ত পুলিশ খুনের মামলা, তিনজনের খুনের মামলায় দে পরিবার, আমরা যেখানে রয়েছি সেই 21/C অটল সুর রোড, সেই বাড়ি থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায় এবং সেখানে প্রাথমিকভাবে আত্মহত্যার তথ্য সামনে খাড়া করলেও শেষ পর্যন্ত খুনের মামলাই দায়ের করা হয় এবং সেই খুনের মামলাতেই বড় ভাই প্রণয়, অর্থাৎ এই দে পরিবারের বড় ছেলে প্রণয় দে, তাকে আজ গ্রেপ্তার করা হতে পারে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কারণ বেসরকারি হাসপাতালে তার যে অপারেশন এবং চিকিৎসা হয়েছে, তারপর তাকে আজ ওই হাসপাতাল থেকে শিফট করে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এবং সেখানেই তাকে গ্রেপ্তার করা হতে পারে এমনটাই সম্ভাবনা হচ্ছে। এবং তার ছেলে, তাকেও হোমে পাঠানোর জন্য হতে পারে এমন সম্ভাবনাও সামনে আসছে। যদিও এখনো ছোট ভাই প্রসূন, তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়, এখনো আরো দুদিন রাখা হতে পারে বেসরকারি হাসপাতালে, কারণ তার এখনো বেশ কিছু চিকিৎসার প্রয়োজন রয়েছে যেগুলো জরুরি ভিত্তিতে, এবং সেক্ষেত্রে তাকে আরো দুদিন এই বেসরকারি হাসপাতালে রাখা হতে পারে। অর্থাৎ যে খুনের মামলা, এই দে পরিবারের তিনজনের মৃতদেহ পাওয়ার পর খুনের মামলা পুলিশ দায়ের করেছে, সেই খুনের মামলাতে আজই গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে বড় ভাই প্রণয়দের। ধন্যবাদ। আর ট্যাংরার এই খুন আত্মহত্যার চেষ্টার ঘটনায় নয়া তথ্য। বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মেরেছিল প্রণয় দে প্রসূনদের গাড়ি। সেই সময় গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা ওই জায়গায় যা স্পিড লিমিট থাকে তার তুলনায় অনেকটাই বেশি। ওই গাড়ির ফরেন্সিক টেস্টের পরে উঠে আসছে এই নয়া তথ্য। চামড়ার বড় ব্যবসা, সেখান থেকে খুন। বাড়ির দুই বউ এবং এক মেয়েকে খুনে অভিযুক্ত দুই ব্যবসায়ী ভাই। এটা কিভাবে সম্ভব? কোন মানসিক পরিস্থিতিতে কেউ পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করতে পারে? এ নিয়ে কি বলছেন মনোরোগ বিশেষজ্ঞরা, শোনাবো। একই বাড়ির 3 ঘরে 3 দেহ, নিহত একই পরিবারের 3 জন, 2 মহিলা এবং এক কিশোরী। ট্যাংরা দে পরিবারের ঘটনায় জোর শোরগোল। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে 3 জনের খুনের পিছনে রয়েছে দে পরিবারেরই 2 ভাই। তারা সে কথা স্বীকারও করেছে বলে দাবি পুলিশের। কিন্তু কেন, কোন পরিস্থিতিতে এমন চরম সিদ্ধান্ত? কোন মানসিক অবস্থায় পৌঁছলে প্রিয়জনদের এভাবে ঠান্ডা মাথায় খুন করা যায়? ন্যাচারালি এরকম মনস্থিতি আসবে একটা কোথাও কোনো একটা হতাশা থেকে। মানসিক রোগেরও এখানে একটা খুব বড় অবদান আছে। আগেন আমাদের কাছে এই তথ্যটা নেই যে তারা কোনো মানসিক রোগে ভুগছিল কি না। এরকম একটা জায়গায় পৌঁছে যায় যেখানে ওকে কোনো আর কিছু দেখতে পাচ্ছে না, এক জায়গায় কর্নারে চলে এসছে যেখানে আর কোনো উপায় পাচ্ছে না, যেখানে ওর মনে হচ্ছে যে না আর কিছু করা সম্ভবই না, তখন ওই পরিস্থিতিতে মানুষ এরকম একটা স্টেপ নিতে পারে যেখানে মনে হচ্ছে যে আর কিছু করার নেই, এটাই শেষ। ঘটনার সূত্রপাত বুধবার ভোরের এক দুর্ঘটনা ঘিরে। বাইপাসে অভিষিক্তার কাছে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়ি, জখম 3। প্রণয় দে, প্রসূন দে এবং প্রণয়ের ছেলে প্রতীপ। তাদের থেকে পুলিশ জানতে পারে ট্যাংরায় তাদের বাড়িতে রয়েছে 3 দেহ। ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রণয়ের স্ত্রী সুদেশনা, প্রসূনের স্ত্রী রমির রক্তাক্ত দেহ। প্রসূন রমির মেয়ে প্রিয়ংবাদেরও দেহ উদ্ধার করে পুলিশ। 2 ভাইয়ের দাবি, বাড়িতে 3 জনকে খুন করার পর তারা আত্মহত্যার চেষ্টা করে, তাই গাড়ি ছুটিয়ে মেট্রোর পিলারে ধাক্কা। এর আগে বেশ কয়েকটি জায়গায় গাড়ি নিয়ে তারা ঘোরে।
তো সুইসাইড করে নেবো সেই চিন্তাটাও কিন্তু সঠিকভাবে আসা, যে আমি কিভাবে করব, কোন দিশায় করব, কি প্ল্যানিং করব, তার জন্য হয়তো ওরা ঘুরে বেড়াচ্ছিল, ভাবছিল যে এইবারে কথায় কি করলে নাকি আমরা 100% সাকসেসফুল হব, কারণ ওরা অলরেডি একটা ক্রাইম করে ফেলেছে। তো এই ধরনের সিদ্ধান্ত ফ্যামিলি মেম্বারসদের মধ্যেই আমরা এই সুইসাইড প্যাক্টস এক্সেট্রা বেশি দেখি। কোনো একটা খুব খারাপ পরিস্থিতি থেকে যাচ্ছে মানুষে, হয়তো ভাবছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো পথই নেই, সেখানে আমাদের সবার চলে যাওয়া ছাড়া আর কোনো অপশন নেই, এবং হয়তো সবাই চলে গেলেই ভালো থাকবো, কারণ না হলে যারা পিছনে থেকে যাবে তাদের জন্য একটা দুঃখ, তাদের জন্য কষ্ট, তারা কি করে ম্যানেজ করবে, তারা কি করে সার্ভাইভ করবে। সে কারণে তাদের হয়তো ওই মনস্থিতিতে মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো সলিউশন, যে আমরা সবাই মরে যাই। দুই ভাই প্রণয় প্রসূন, চামড়ার গ্লাভসের ব্যবসা, ট্যাংরা শিললেনের বাড়ির কাছেই কারখানা, বিভিন্ন দেশে তাদের তৈরি গ্লাভস রপ্তানি হয়। ধনী পরিবার, কিন্তু 3 বছর ধরে ব্যবসায় ধাক্কা, আয় কম ছিল, ঋণ বাড়ছিল। এর থেকেই কি চরম সিদ্ধান্ত? পয়সা ছিল হয়তো শেষ হয়ে যাচ্ছে, লোন পাচ্ছি না, লোন দিতে পারছি না, জিনিসগুলোর যে ইন্টারেস্ট এইগুলো দিতে পারছি না। পর্যায়ে কি হয়, যখন মানুষ খুব হাই লেভেল স্ট্যাটাসে চলে যায়, একটা বিশাল বড় বাড়ি, একটা বিশাল বড় গাড়ি, একটা বিশালভাবে একটা লাইফস্টাইল মেনটেন করছি, তাদের জন্য যদি একটু সোশ্যাল স্ট্যাটাস কমে যায়, যে লোকজনের কাছে যে এম্বারেসমেন্ট, হিউমিলিয়েশন, ওই সোশ্যাল হিউমিলিয়েশনটাকে টলারেট করা এই হাই লেভেল পিপলের ক্ষেত্রে খুব মুশকিল পড়ে যায়। নিহত বাড়ির 2 বউ এবং মেয়ে, বাড়ির ছেলেরা সবাই বেঁচে। এর পিছনেও কি কোনো বিশেষ কারণ রয়েছে? এখানে আদৌ এরকম কোনো জেন্ডারের রোল আছে কি না, নাকি জাস্ট এটা একটা কোইন্সিডেন্স যে 3 জন যারা বেঁচে গেল তারা পুরুষ মানুষ ছিল এবং যারা 3 জন মরে গেল আনফরচুনেটলি মহিলা ছিল, সেটাও হতে পারে। অ্যাকচুয়ালি সুইসাইডের দিক দিয়ে যদি দেখি, তাহলে কিন্তু পুরুষদের ক্ষেত্রে রেট অফ সাকসেসফুলি কমিটিং আ সুইসাইড কিন্তু হায়ার, কিন্তু এই সেম জিনিসটা যখন আমরা হোমিসাইড বা মার্ডারের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু ট্রেন্ডটা উল্টো। নিউজ 18 বাংলা। বর্ধমানে তৃণমূল কাউন্সিলর বনাম তৃণমূল বিধায়ক, হকার উচ্ছেদ নিয়ে কাউন্সিলরের নিশানায় বিধায়ক, বেছে বেছে উন্নয়ন করার অভিযোগ, ফের হকার বসানোর হুঁশিয়ারি, পাল্টা সরব বিধায়ক। আমি বলছি 33টা ওয়ার্ডে কিচ্ছু উন্নয়ন হয়নি, শুধু 23-24 ছাড়া কোনো জায়গায় উন্নয়ন হয়নি। কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান, চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের। এগুলো নিয়ে কোনো বক্তব্য না, এটা দীর্ঘ 10 বছর ধরেই সবাই বলে। সারা বর্ধমানে কি উন্নয়ন হচ্ছে বর্ধমানের মানুষ সেটা জানে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে তাদের দায়িত্ব তারা নেবে, দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার। বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ, বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস। স্থানীয়দের দাবি, এই দুজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বুধবার 27 নম্বর ওয়ার্ডে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়, তারপরেই বিধায়ক খোকন দাসকে নিশানা করেন তৃণমূল কাউন্সিলর। তার অভিযোগ, বেছে বেছে নিজের এলাকায় উন্নয়ন করছেন বিধায়ক, 23 ও 24 নম্বর ওয়ার্ড ছাড়া আর কোথাও উন্নয়ন হচ্ছে না। এই 2 ওয়ার্ড জুড়ে রয়েছে কাঞ্চননগর এলাকা, এখানকারই উন্নয়ন নিয়ে সরব হন তৃণমূল কাউন্সিলর শেখ বসিরউদ্দিন আহমেদ। বাকি ওয়ার্ডগুলির দিকে নাকি নজর নেই বিধায়কের। আগের থেকে শতগুণে উন্নত হয়েছে, যেমন রাস্তাঘাট হয়েছে, লাইট হয়েছে, হ্যাঁ ড্রেন হয়েছে, এইসব। বিধায়ক মহাশয় তো কাঞ্চননগরের বাসিন্দা, উনি ওনার এলাকাটা খুব ভালোভাবে সাজিয়ে দিয়েছেন, কিন্তু গোটা বর্ধমানের আর সমস্ত যেসব ওয়ার্ড রয়েছেন সেই সব দিকে নজর দিয়ে যেন উনি সব ওয়ার্ডের এরম আপনার এলাকার মতো উন্নয়ন হয়। এবার হকার উচ্ছেদ ইস্যুতে বর্ধমানে হাওয়া গরম, ফের হকার বসানোর হুঁশিয়ারি দেন 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। পাল্টা বর্ধমানের রাস্তায় কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না বলে দাবি করেন বিধায়ক। আরে ফুটপাত উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয়, সে নোটিশও বন্ধ দেওয়া হয়নি। ফল অবশ্যই পাবে, লোকসভা ভোটেই ফল পাবে, বিধানসভা ভোটে। আপনাদের কথা দিলাম চ্যানেলের মাধ্যমে আমি আবার এখানে দোকান বসাবো, কাউরি কথা শুনবো না। আমাকে তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করবে, কোনো যায় আসে না। দোকান বর্ধমান শহরে কোথায় সরকারি জায়গায় বসতে দেওয়া হবে না, এটা আমার কথা, এটা হবে না। যারা ওই টাকা পয়সা খেয়ে দোকান বসাবে
তাদের দায়িত্ব তারা নেবে। দোকান আমরা কাউকে বসাতে দেবো না রাস্তার উপর। বর্ধমান থেকে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।